প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। সহযোগিতা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমাদের শিরোনাম রাজনীতি অপরাজনীতি। বিষয়টা সামনে এসেছে। এমনিতে বাংলাদেশে এখন রাজনীতি একটু নিস্তরঙ্গই বলা যায়। 7ই জানুয়ারির নির্বাচন হয়ে যাওয়ার পর বিরোধী শক্তি যারা আছে তারা একটু স্তিমিত বলা যায়, তাদের তৎপরতা কম। কিন্তু সম্প্রতি বুয়েটে ছাত্র রাজনীতি থাকা না থাকা নিয়ে রাজনীতির মাঠ একটু উত্তপ্ত হয়েছে এবং যেই শিরোনামটি আজকে আমরা করেছি রাজনীতি অপরাজনীতি, বুয়েটে ছাত্র রাজনীতি থাকা না থাকা প্রসঙ্গে সেই অপরাজনীতি প্রসঙ্গটা বেশি করে সামনে এসেছে। বাংলাদেশের মোটামুটি সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকলেও বুয়েটে 4.5 বছর ধরে আবরার হত্যার পর তখনকার আবেগের স্রোতের সাথে মিলিয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, বুয়েট কর্তৃপক্ষই করেছিল। কিন্তু এখন আবার দাবি এসেছে এবং সেই দাবির সাথে তাল মিলিয়ে হাইকোর্টও রায় দিয়েছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে বুয়েটের যে নোটিশটি ছিল সেটি স্থগিত করে দিয়েছে। ফলে ছাত্র রাজনীতি আবার সেখানে শুরু হবে। কিন্তু প্রশ্ন হলো যে যেই ছাত্র রাজনীতি বাংলাদেশে এখন চলছে, যেই ছাত্র রাজনীতির আতঙ্ক নিয়ে বুয়েট থেকে ছাত্র রাজনীতি বিদায় নিয়েছিল, সেই রাজনীতি আবার ফিরবে নাকি সুস্থ ধারার রাজনীতি ফিরবে? আমরা সবাই সুস্থ ধারার রাজনীতির প্রত্যাবর্তনই চাই, কিন্তু পাশাপাশি আলোচনাটা আসছে যে রাজনীতির নামে বা ছাত্র রাজনীতির নামে এখন যা চলছে সেটা রাজনীতি না অপরাজনীতি। এ বিষয়ে আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আশা করি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বুয়েটে ছাত্র রাজনীতি থাকা না থাকা বা ফিরে আসা নিয়ে যে আলোচনা, সেই আলোচনাতে রাজনীতি বা ছাত্র রাজনীতির চেয়ে বেশি আলোচনা আসছে যে অপরাজনীতি এখন যেটা চলছে সেটা আসলে ঠিক রাজনীতি পুরোপুরি বলা যাবে কিনা সেটা নিয়ে আমরা আলোচনাটা সুভাষ সিংহ রায় আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিজে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন এবং এরশাদ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী হিসাবে মাঠে ছিলেন, নেতা হিসাবে মাঠে ছিলেন। যে আলোচনাটা হচ্ছে এখন দেশে রাজনীতি এবং অপরাজনীতি, ছাত্র রাজনীতির নামে যা হচ্ছে সেটা সুস্থ রাজনীতি না অপরাজনীতি, সেই প্রসঙ্গটা যদি আপনাকে দিয়ে শুরু করি। ছাত্র রাজনীতির বয়স তো প্রায় 119 বছরের। আপনি যদি ইতিহাস ঘাঁটতে যান দেখবেন যে এন্টি সার্কুলার সোসাইটি হয়েছিল এবং আমাদের এই বাংলাদেশের মাটির 4 জন গুণী সন্তান এটার নেতৃত্ব দিয়েছিলেন। বিপিন চন্দ্র পাল, আব্দুর রসুল, লিয়াকত হোসেন এবং অশ্বিনী কুমার দত্ত। তারা ব্রিটিশ সরকার যে একটা সার্কুলার জারি করেছিল, তখনকার শিক্ষা সচিব ছিলেন কার্লাইল। সে বলেছিল স্বদেশী আন্দোলনে যে ছাত্ররা যুক্ত হবে তারা ছাত্রত্বের অবস্থানে থাকতে পারবে না, ছাত্রত্ব বাতিল করা হবে। এই সার্কুলারের বিরুদ্ধে একটি ছাত্র সমাবেশ হয়েছিল, অনেক ছাত্রছাত্রী একত্রিত হয়েছিল। সেটা হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি হয়েছিল। সেখান থেকে মূলত ছাত্র রাজনীতির ধারণার সূত্রপাত এবং সেই 119 বছর আগের কথা আমি বললাম, 1905 সালে। এবং বাংলাদেশের জাতীয় রাজনীতির সাথে ছাত্র রাজনীতির ঘনিষ্ঠতা ইতিহাস খ্যাত এবং বোধ করি বলে রাখা ভালো, এই মাটির যতগুলো অর্জন সেই অর্জন কিন্তু ছাত্র সমাজের নেতৃত্বে হয়েছে। তা ওই পুরনো কথা না বলে যদি বলি, এখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে আমি বুঝতে পারি না আমাদের জ্ঞানী গুণীজনরা সঠিক বার্তা দিতে পারছেন কিনা, এবং তারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেই প্রতিক্রিয়াগুলোও কিন্তু আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। আপনার কথার গৌরচন্দ্রিকায় যা উল্লেখ করেছেন, রাজনীতির অপরাজনীতির বিষয়গুলো তুলে এনেছেন, সেগুলো খুবই প্রাসঙ্গিক। এবং সবসময় একটা কথা বলা হয় যে অনেক মানুষ চাচ্ছে, সংখ্যাগরিষ্ঠ মানুষ চাচ্ছে, এই গণতন্ত্রের সেই সংজ্ঞার কথা বলা হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র চায় যে ছাত্র রাজনীতি না হোক। আপনি যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদাহরণ দেখেন, তিনি যে বিধবা বিবাহ যখন চালু করার জন্য তিনি ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেছিলেন, তার সঙ্গে ছিল মাত্র 46 জন ব্যক্তি এবং এক সপ্তাহের মাথায় 38,000 মানুষ এর বিরুদ্ধে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেছিল।
তো সংখ্যাতত্ত্বের হিসাব করলে তো 38,000-এর কাছে 46 তো কোনো বিষয়ই না। কিন্তু ওই 46 জনের যে দাবি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্ব আজকে নারী প্রগতির যে ধারা সূচনা করেছে, এবং যদি 38,000 কথার যদি আবেদনের কথাও যদি গুরুত্ব আসতো, তাহলে আমাদের পরিণতি কী ঘটতো। তা আমার কাছে খুব মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা হচ্ছে অমেধাবী, এবং যারা প্রযুক্তি এবং প্রকৌশলের সাথে যুক্ত থাকেন তারাই শুধু মেধাবী। এই কথাগুলো কিন্তু আমাদের সমাজে প্রচলিত, অমূলক কিছুও না, এটা আছে। এবং মনে হয় যেন সব জায়গায় রাজনীতি থাকবে, কোনো খুব একটা আপত্তি নাই। আপনি তুলরাম কলেজে থাকবে, আপনি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে, সবই থাকবে, কিন্তু শুধুমাত্র ওই চৌহদ্দির মধ্যে থাকতে পারবে না। এটা বড় বেমানান। এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম যে কথাটি বলেছে তার বক্তৃতায়, যে তিনি নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির ধারা তিনি সূচনা করতে চান, এবং তিনি চান এবং সবাইকে নিয়েই তিনি এই পথ চলতে চান। আমি তো এখানে তোর আপত্তির কোনো জায়গা দেখি না। কারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়টাকে এই অবস্থার মধ্যে নিয়ে এসছে সেটাও তো বিশ্লেষণ হওয়া দরকার। আপনি দ্বীপ হত্যাকাণ্ডে যখন ঘটনা ঘটলো, এই গণজাগরণ মঞ্চের সময়টাতে প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের এক নেতাকে হত্যা করলো জঙ্গিরা, তখন কিন্তু আমাদের গুণীজনরা তারা কিন্তু কোনো প্রতিবাদ করেননি। এগুলো বলে একপেশে মনে হয় আমার, এবং সেই জন্যই আমার কাছে বেশ আশ্চর্য লাগে। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের, নাম উল্লেখ করছি না, তিনি ডেলি স্টাডি একটা সাক্ষাৎকার দিয়ে বললেন, বঙ্গবন্ধু নাকি 73-এর অধ্যাদেশ চালুর সময় বলেছিলেন 6টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 4টি বিশ্ববিদ্যালয় 73-এর অধ্যাদেশ চালু হয়, আর 2টি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের কথা নাকি তিনি বলেছিলেন যে ওদেরকে নষ্ট করো না। তা এই কথাগুলো আমার কাছে খুব অযৌক্তিক মনে হয়। আমি জানি না তিনি এই তথ্যটি কোথা থেকে পেয়েছেন। আমার কাছে একেবারেই অযৌক্তিক এবং মনে হয় যেন অশুভ প্রবণতার একটি লক্ষণ। তা আমার কাছে এই অপরাজনীতির যে জায়গাটি আপনি উল্লেখ করেছেন, আমি সংক্ষেপে শেষ করি, সেটা আমাদের একটু বোঝা দরকার, কারা অপরাজনীতির জায়গাটি তৈরি করেছে। আপনি যখন যুক্তি দিচ্ছেন ছাত্র রাজনীতি থাকলে, রাজনীতি থাকলে বিকশিত হওয়ার পথ রুদ্ধ হবে, তাহলে তো ফসলের জাত উদ্ভাবনে এবং বাংলাদেশের যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতার ক্ষেত্রে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা কি পৃথিবীর র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে? খারাপ তো করছে না। আমার কাছে খুব অযৌক্তিক মনে হয়। ছাত্র রাজনীতিও থাকবে, সুষ্ঠু দ্বারা ছাত্র রাজনীতি থাকবে, এবং মেধার চর্চা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। এভাবেই কিন্তু আমরা দেখে এসেছি। আপনিও নিশ্চয় দেখেছেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা ছিলেন খন্দকার মোহাম্মদ ফারুক। তিনি ছাত্র নেতা ছিলেন, পরবর্তীতে তিনি শ্রমিক সংগঠনের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি আমাদের মাঝে এখন নাই। তিনি তিনবার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘ নির্বাচিত ভিপি ছিলেন, অর্থাৎ সহসভাপতি ছিলেন। কোথাও তো কোনো ওই সময়টাতে 80-র দশকের শুরুর দিকে কখনো কোনো ব্যত্যয় তো ঘটেনি। বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমার চোখের সামনে ভাসে। এই নজরুল ইসলাম হলের ক্যান্টিন, তার পাশেই দোতলায় ইকসুর ছাত্র সংসদের যে ভবন, সেটা তো ছাত্র রাজনীতির একটা সূতিকাগারে তৈরি হয়েছিল। বাংলাদেশের ছাত্র রাজনীতির কালীন সময় ছাত্র সংগ্রাম পরিষদের অধিকাংশ সভায় কিন্তু ওই ইকসুর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কই তখন কি ওখান থেকে মেধাবী ছাত্ররা বের হয়নি? তারা কি অবদান রাখেননি? আমাদের আজকে মেট্রো রেল, আমাদের পদ্মা সেতু, আপনি যত বড় বড় প্রকল্প, বঙ্গবন্ধু টানেল, এখানে প্রকৌশলীদের বিশাল একটা ভূমিকা রয়েছে না? তো সেই প্রকৌশলী যারা গড়ে উঠেছেন, যারা পণ্ডিতজন যাদের নাম আমরা জানি,
তারা এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কোন পরিবেশে শিক্ষা দিয়েছিলেন? নিশ্চয়ই ভালো পরিবেশে শিক্ষা জি দিয়েছিলেন। জনাব সুভাষঙ্কর, আমি যদি একটু আপনাকে থামাই, আপনি যেই কথা বলছেন সেটার সাথে আমার ব্যক্তিগতভাবে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু সেই সময়ের রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে পার্থক্য আছে। আপনি যেমনটি বলছিলেন যে অনেক মানুষ যদি চায় সেটা ভুল হলে সেটা ভুল, অনেক মানুষ চাইলেই ভুলটা শুদ্ধ হবে না, কিন্তু অনেক মানুষ কেন ছাত্র রাজনীতি চাইছে না বুয়েটে, সেইটাকে আমাদের একটু মূল্যায়ন করার সুযোগ। আপনি অতীতের কথা বলছেন, অতীতের অর্জন দিয়ে তো আমি বর্তমানের অপরাজনীতির যে ধারা বা আমরা যেটা বলছি কোট আনকোট, সেটা তো জায়েজ করা যাবে না। আসলে বুয়েটে যেটা হয়েছে সেটা তো একটা বাস্তবতা, এবং বুয়েটের অধিকাংশ ছাত্র কেন ছাত্র রাজনীতি চাইছে না সেটা কি আমরা কখনো নিজেরা ভেবে মানে দেখেছি? এটা কি আমরা কি নিশ্চিত করে বলতে পারি অধিকাংশ ছাত্ররা ছাত্র রাজনীতি চাইছে না? মানে না, নিশ্চিত করে বলতে পারি না। এটা গণমাধ্যম, সামাজিক যোগাযোগের চাউর হওয়া এবং এক ধরনের পারসেপশন তৈরি করা একটি প্রক্রিয়া। আপনি এই, আপনার ভিডিও ক্যামেরাতে যত মানুষ দেখাতে পারেন, 100 জন মানুষ এমনভাবে দেখানো যায় যেন মনে হয় যেন 10,000 20,000 মানুষ। সেটা পারসেপশন ছাড়াও আমরা যে না, আমি সাধারণ বলি, ছাত্রদের আপনি- যে আন্দোলনটি দেখেছি তাতে মোটামুটি বেশ ভালো সংখ্যক ছাত্র ছিল। আমি কিন্তু বলেছি যে অনেক ছাত্র একসাথে একটা ভুল দাবি করলেই সেটা ঠিক হয়ে যাবে না, কিন্তু পারসেপশনটাই বা ছাত্র রাজনীতির বিরুদ্ধে চলে গেল কেন, সেটা তো না, ছাত্র রাজনীতির বিরুদ্ধে যায়নি, এটাকে বলা হচ্ছে এবং এটা খুবই কায়দা করে বলা হচ্ছে। এইটাই আমার কাছে নিশ্চিতভাবে মনে হয়েছে। আমি এই কথাগুলো বলছি এই কারণেই যে বাংলাদেশের ছাত্র রাজনীতি কারা বন্ধ করতে চেয়েছিল অতীতে। আপনি খেয়াল করে দেখুন, 2007 সালে যখন আপনার ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, সেই সরকার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ। ছাত্র রাজনীতি কারা বন্ধ করতে চেয়েছিল? সামরিক সরকাররা, যারা তারা ছাত্র রাজনীতি পছন্দ করতো না এবং পরের দিকে ছাত্রদের কিছু নামধারী ব্যক্তিকে তারা কিনে দিয়েছিল এবং তাদেরকে আমরা জানি যে সেই হিজবুল বাহারের ইতিহাস জানি। এবং আপনিও দেখেছেন যে হুসাইন মোহাম্মদ এরশাদের সময় কিভাবে নতুন বাংলা ছাত্র সমাজ গড়ার সময় কিভাবে ছাত্রদেরকে অর্থ, তারপরে নানান রকম প্রক্রিয়ায় তাদেরকে দলে আনার চেষ্টা করা হয়েছে। অতএব এই যে সেইটার সাথে বোধহয় এটাকে মেলানো ঠিক আমি মিলাচ্ছি না এই কারণে যে আমার তো জীবনের অনেকগুলো বয়স পার হয়ে আসছে, অভিজ্ঞতা কিন্তু কম না। আমি ছাত্র রাজনীতি করার সময় বা ছাত্র থাকা অবস্থায় ছাত্র একেবারে খারাপ ছাত্র ছিলাম না, বলতে গেলে মোটা দাগে ভালো ছাত্রই ছিলাম। তা আমি তো কখনোই মনে করিনি ছাত্র রাজনীতি আমার শিক্ষা জীবনকে ব্যাহত করেছে। না, সেটার সাথে আমি আমি- আমি আমি মনে একটা- করি না। আমি মনে করি ছাত্র রাজনীতি শিক্ষা জীবনকে চালিয়ে নেওয়ার জন্য খুবই দরকার, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু আলোচনাটা তো এখন এসেছে যে বুয়েটের বাস্তবতার কারণেই এসেছে। বাস্তবতা কি, এটা কি কারণে বাস্তবতা, এই ব্যাখ্যা যদি আপনি মানে দেন। না, আবরার ফাহাদের হত্যা এটা তো সবাই জানাই, ওই হ্যাঁ, তখন এর আগে হত্যাকাণ্ড হয়নি? আমি আসছি আপনার কাছে। 10 মিনিট পার করলেন। না, আমি আসছি আপনার কাছে, অসুবিধা নেই। সুভারদা, দুজন দর্শক আছেন ফোনে, আমি ফোনটা নিয়ে একটু আলোচনায় আসছি, একটু আপনাকে থামাচ্ছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে আব্দুল হক মন্ডল বলছিলাম। জি প্লিজ বলেন। আমি বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং আমাদের দেশের একজন অত্যন্ত মেধাবী রাজনৈতিক বিশ্লেষক বলা চলে, বাবু সুভাষ চন্দ্র সিংহ। ওনার কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে আজকে বিএনপি অপরাজনীতির যে কৌশল, ছাত্র রাজনীতি থেকে শুরু করে দেশটাকে একদম একটা মহাশ্মশানে পরিণত করেছিল, কিন্তু আমাদের স্বাধীনতার সপক্ষে শক্তি, আমাদের বঙ্গবন্ধুর আদর্শের দল আজ 15 বছর এদেশে ক্ষমতায় আছে। আমাদের ছাত্ররা বর্তমান, আমাদের পূর্বকার ছাত্র রাজনীতি ছিলেন, তুফাইল আহমেদ ছিলেন। আপনার প্রশ্নটা করুন যাই প্লিজ। হোক, আমার প্রশ্নটা এইটাই যে ওনারা এই যে স্বাধীনতার সপক্ষে শক্তি আজকে 15 বছর ক্ষমতায় আছে, এই 15 বছর একটা দীর্ঘ টাইম, এই টাইমে কেন এখনো অপরাজনীতি হয়? জি, এখনো আপনাকে অনেক ধন্যবাদ। জি, বুঝতে পেরেছি। আরেকজন দর্শক আছেন ফোনে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু বলছিলাম কাউখালী থেকে। জি খসরু ভাই বলেন। এটিএন পরিবার এবং আজকের অতিথিকে আমি আগামী ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। জি। আমার প্রশ্ন হলো, ছাত্র রাজনীতির একটা অতীত ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে। সেই স্বাধীনতা যুদ্ধে, ভাষা আন্দোলন, নানান দিক থেকে তাদের কিন্তু একটা ঐতিহ্য আছে। বর্তমানে ছাত্র রাজনীতি, সরকারি দলের রাজনীতি, ছাত্র রাজনীতি, বিরোধী দল বলবো না, অন্য পক্ষের রাজনীতির মধ্যে কি পার্থক্য আপনারা দেখতে পান? এবং মধুর ক্যান্টিনের যে রাজনীতি,
সহাবস্থান, এই সহাবস্থান থেকে আমরা কেন বেরিয়ে গেলাম? কেন এক ছাত্র আর এক ছাত্রকে মারে, অন্য জি। এক ছাত্র অন্য ছাত্রকে জি, খুন করে? জনাব খুসরো, আপনার বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, যে সহাবস্থান কেন সম্ভব না এবং পার্থক্যটা কি। জনাব জুনায়েদ সাকি, আপনার কাছে আসছি। সুভাষ সিংহ রায় যেমন আপনিও ছাত্র রাজনীতির থেকেই উঠে আসা, এখনকার আপনারা জাতীয় রাজনীতি করছেন, কিন্তু সেই ছাত্র রাজনীতি নিয়ে যখন আজকে এত কথা হয়, মানে ছাত্র রাজনীতি খারাপ, অসুস্থ ধারা, অপরাজনীতি ইত্যাদি ইত্যাদি, তখন কি আপনার নিজের একটু খারাপ লাগে যে আমরা মানে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আজকে ছাত্র রাজনীতিটা তাহলে এত, যেমন প্রশ্নটা দর্শকরাও যে প্রশ্নটি করছেন যে ছাত্র রাজনীতি তাহলে এমন হয়ে গেল কেন? ধন্যবাদ আপনাকে। আমি সহ আলোচক সহ যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, এই যে ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি কিংবা ছাত্রদের একটা ইউনিয়ন ভিত্তিক আন্দোলন, এইগুলোর সংজ্ঞায়ন করতে গেলে কিছু পার্থক্য হবে এবং ঐতিহাসিকভাবেও এগুলোর কিছু পার্থক্য ছিল। আমরা যেটা দেখেছি ইতিহাসে, যে বিভিন্ন ছাত্র আন্দোলনের ঘটনা, তার একটা ধারাবাহিকতা তৈরি হয়েছে, কিন্তু প্রধানত নানান ধরনের রাজনৈতিক নিপীড়নমূলক অথবা শিক্ষাঙ্গনের মধ্যে নিপীড়নমূলক যে তৎপরতা, সেইগুলোর বিরুদ্ধে ছাত্ররা আন্দোলনে নেমেছে। এবং আমরাও যখন আসলে এই 90-এর দশক থেকে আমরা এসছি, তখনও আমাদেরও প্রায় একই রকমই অবস্থায় ছিল, যে আমরা আন্দোলনই করতে হচ্ছে আমাদের। ঠিক ইউনিয়ন ভিত্তিক ছাত্রদের যে ইয়েটা থাকে, যে সংসদ গড়ে উঠে, ভোট হয়, সেখানে ছাত্ররা একটা নিজেদের দাবি দাওয়াগুলোকে, তাদের স্বার্থভিত্তিক দাবি দাওয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারে প্রশাসনের সাথে। এই ব্যাপারটা 1990 সালের একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাস্তবতা সৃষ্টির আশা করা গেলেও সেখানেও তৈরি হয়নি। বলতে পারেন একটা নির্বাচনও হয়নি। আমরা যখন 90-এর পরে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি, এই যে সেদিন একটা নির্বাচন, যেটা নিয়েও অনেক প্রশ্ন আছে, এই 19 সালের নির্বাচনটি। এর বাইরে এই 90 থেকে কত 2024, প্রায় 34 বছরে একটি নির্বাচন হয়েছে। তো যার ফলে এটা নেই, অন্য অনেক জায়গাতে, বেশিরভাগ জায়গাতে নেই, দু এক জায়গায় কোথাও কোথাও হয়ে থাকতে পারে। তো তার মানে ওই ইউনিয়ন বেসড স্টুডেন্টদের নিজস্ব দাবি দাওয়া ভিত্তিক যে জায়গাটা, সেটা থাকে না। এখন বাকি থাকে ধরেন রাজনৈতিক দলের একটা ছাত্রদের মধ্যে তার একটা শাখা হিসেবে তারা এক ধরনের রাজনীতি করলো, আমরা অমুক দলের অনুসারী, আমরা অমুক দলের অনুসারী। বাস্তবত সেই জায়গাটা রাখা হয়েছে। 90 সালের আগে একটা আন্দোলনের জায়গা ছিল, যেহেতু ক্ষমতায় ছিল সামরিক বাহিনী থেকে আসা একজন জেনারেল এরশাদ, যিনি ক্ষমতা দখল করেছেন। ক্যাম্পাসে তেমন তার প্রভাব রাখতে পারেননি, অতটা মানে তার ছাত্র সংগঠন ঢুকিয়ে রাখতে পারেননি, বরং বিরোধী রাজনৈতিক দলগুলি তাদেরই প্রভাবিত ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসের মধ্যে কাজ করত। তো সেইটা যে এরশাদ বিরোধী একটা আন্দোলন ছিল। আমি প্রেক্ষাপটটা বললাম এই কারণে যে তখনও একটা ছাত্রদল বলেন, ছাত্রলীগ বলেন, যারা পরবর্তীকালে ক্ষমতায় এসছে, তাদের একটা রাজনৈতিক চরিত্র আমরা দেখেছিলাম, যে তারা আন্দোলন করছে, যেটা 60-এর দশক থেকে 70 দশক হয়ে 80-র দশকে একটা জায়গায় এসছে। মাঝখানে নানান রকম ছন্দপতন আছে, কিন্তু 90-এর পরে যখন ইয়েটা আসলো আমাদের দেশে, যেটা শুরু থেকেই হয়েছে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে, যে ছাত্র অঙ্গনটা দখলে রাখতে হবে। বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে ছাত্র আন্দোলনের একটা বড় ভূমিকার জায়গায় সম্ভবত আমাদের শাসক শ্রেণীকে এই পথে উদ্বুদ্ধ করেছে, যে যেভাবে হোক শিক্ষাঙ্গনগুলো দখলে রাখতে হবে। যার ফলে শিক্ষাঙ্গনে দখলে রাখার জন্য ছাত্র সংগঠন তো আছে, তো সেটাই যথেষ্ট না, পুরো প্রশাসন যেটা তৈরি হয় এটাকে বরকন্দাজে পরিণত করতে হবে। ফলে শিক্ষকদের মধ্যেই বরকন্দাজ বাহিনী তৈরি করতে হবে। এইটা একটা বড় বিগার ডিজাইন, মানে বরকন্দাজ প্রশাসন তৈরি করে সেইটার একটা সুবিধাভোগী অংশ করে দিয়ে ছাত্রদের মধ্যে তারপরে একটা আধিপত্য, তার সাথে সাথে আসে ত্রাসের রাজত্ব যত তৈরি হবে, এই কানেকশানগুলো তৈরি হয়েছে। এবং তারপর তাদের বেনিফিশিয়ারি করা, তার জন্য টেন্ডারবাজিতে হাত দেওয়া, নানানভাবে আশেপাশের এলাকা সহ সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব কায়েমের, ভাগ বাটোয়ারার জায়গায় যাওয়া। সো এই যে একটা বসংবদ্ধ বরকন্দাজ বাহিনী প্রশাসন, তার সাথে ছাত্রদের বেনিফিশিয়ারি করার চেষ্টা, এবং ছাত্রদের নিজেদেরকে বেনিফিশিয়ারি হওয়ার জন্য ওই সুবিধাগুলো ছেড়ে দেওয়া, এগুলো একটা জায়গা সৃষ্টি করেছে। এখন দেখুন, আজকে বুয়েটেই ছাত্র আন্দোলনের অনেক গৌরবের ইতিহাস আছে, সেই বুয়েটের ছাত্ররা একাট্টাভাবে, এটা একটা সত্যের অপলাপ হবে যদি বলে যে কেউ যদি না দেখতে পায়, কারণ এইভাবে টক শোতে এসে আমরা অনেক সময় পর্দা লাগাতে চেষ্টা করি। বাস্তবত এটা সত্যটা মেনে নিতে হবে যে বুয়েটের বিপুল অধিকাংশ, যেমন পরীক্ষার্থীতে একজন পরীক্ষা দিতে গেছে, এটা তো একটা প্রমাণিত জায়গা আছে।
কাজে বিপুল অধিকাংশ শিক্ষার্থী, বলতে পারেন প্রায় সবাই, তারা এখন এই ছাত্র রাজনীতি যে বন্ধ রাখার ব্যাপারটা থামাচ্ছি এটা আপনাকে, রাখছে। ছোট্ট আমি একটু একটু শেষ করি না, না, আমার না, কথাটা। আপনি বলবেন, আমি থামাচ্ছি এই কারণে যে আপনি যেটা বলেন যে এই ধারা চলছে সেটা যদি খারাপ হয় তাহলে শুধু বুয়েট কেন, তাহলে তো সব ক্যাম্পাসে আমরা দাবি করব এটাই যে এক তাহলে প্রশ্ন, আমি হ্যাঁ, এক্স্যাক্টলি আপনার শুধু জায়গায় আসছি। বুয়েটকে আলাদা করা হচ্ছে আমি কেন? আসছি এই জায়গাটাতে যে এই বুয়েটের ছাত্ররা, এটা সত্যের অপলাপ হবে যদি আমরা বলি যে বুয়েটের ছাত্ররা কি এটা চেয়েছে, এটা কি আসলেই চায়, এটার প্রমাণ কি, এই সমস্ত কথা দিয়ে আমরা ধূম্রজাল সৃষ্টি করতে পারি। বাস্তবতা এটা প্রমাণিত ব্যাপার যে বুয়েটের এখনকার ছাত্র, ভালো মন্দ এটা পরের প্রশ্ন, ছাত্ররা এই মুহূর্তে ছাত্র রাজনীতি যেটা বন্ধ 19 সাল থেকে আছে সেটাই চাইছে। এখন এইটা কেন তৈরি হলো? এটা তৈরি হলো বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে এখন একটা একদলীয় দখলদারিত্ব আছে, সেটা ছাত্রলীগের নামে আছে। ছাত্রলীগের একটা রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে তার গৌরব আছে, 71 সালের পূর্বে তো আছেই, 71 সালের পরেও আমি যেটা বললাম যে 80 দশকের এরশাদ বিরোধী আন্দোলনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু 90-এর পরে আমরা দেখেছি যে ক্ষমতা, যেহেতু ওই যে কথাটা বললাম যে শিক্ষাঙ্গন দখলে রাখতে হবে, যারা যখন ক্ষমতা এসছে তারা দখলে রাখার চেষ্টা করেছে। এবং এখন 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগ পুরো শিক্ষাঙ্গনটাকে দখলে রাখাটা একটা জরুরি তার শাসনের অংশ মনে করে। আওয়ামী লীগ মনে করে যে রেজিম টিকিয়ে রাখতে গেলে সম্ভাব্য বিদ্রোহের জায়গাগুলোতে পুরোপুরি দখলে রাখতে হবে এবং তার জন্য পেটোয়া বাহিনী রেডি রাখতে হবে। তো ওই পেটোয়া বাহিনী হিসেবে ডেভেলপ করেছে ছাত্রলীগ এবং মূলত ক্ষমতা। ওই প্রশ্নটা যে বুয়েট আলাদা কেন, আসি এইটার যে ফলাফলগুলো, বিরতিতে যাব, আপনি যদি এই জায়গাটা ফলাফলগুলো, হ্যাঁ ফলাফলগুলো যে তৈরি হচ্ছে তার মধ্যে তো আপনি অন্যান্য বিষয়গুলো তো আছেই। একটা ভয়ঙ্কর পিটিয়ে হত্যার ঘটনা, আবরারকে যেভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, এটা বলতে পারেন যে যা চলছে তার একটা এক ধরনের মানুষ দেখতে পেল আর কি। যে আমাদের চোখে তো নানান রকম পর্দা লাগানো, আমাদের মধ্যবিত্ত তো মেরুদণ্ড বাঁকা হয়ে কোনোভাবে কায়দা করে বেঁচে থাকার জন্য আমাদের ছাত্ররা শিক্ষিত হয় যে কোনোভাবে বেরিয়ে যাও, পরিবারও সেটাই চায়, কোনোভাবে বেরিয়ে গিয়ে কোথাও যায় টিকে থাকো, কোনো কিছুর বিদ্রোহ করো না, বিরোধিতা করো না। কিন্তু যখন আবরারকে এইভাবে হত্যা করা হলো, সেটা তাদের চোখে ভয়ঙ্কর একটা ভীতিকর জায়গা সৃষ্টি করেছে। দখলদারিত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো তো আছেই। নাও আপনি দেখেন যে এরকম একটা ঘটনার পরে তারা ছাত্রলীগের এটাকে ছাত্র রাজনীতি মনে করছে না, মনে করছে ওই আবারও আবরার হত্যাকাণ্ডের যে কাঠামোগত অবস্থাটা, ক্ষমতার যে দাপটটা তারা হলে হলে দেখিয়েছে, ওইটাতেই ফেরত যাওয়ার একটা চেষ্টা। ছাত্র রাজনীতি এটা তাদের মুখোশ, ব্যাপারটা বুঝতে পেরেছেন? ছাত্র রাজনীতি তারা একটা অজুহাত করছে, আসলে তারা ছাত্রলীগ ওই পুনরায় ওই কাঠামোটা নির্বাচনের পরে আবার প্রতিষ্ঠা করতে চাইছে। এটা হচ্ছে ছাত্রদের ভয়ঙ্কর জায়গা। এখন আপনি বলবেন, লাস্ট আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, ঢাকা বুয়েটের ছাত্ররা এটা প্রতিবাদ করতে পেরেছে কারণ তাদের কাছে আবরার হত্যাকাণ্ড এরকম একটা ইম্প্যাক্ট তৈরি করেছে। বাংলাদেশে যা অবস্থা ছাত্রলীগ তৈরি করেছে তাতে প্রত্যেকটা শিক্ষাঙ্গনেই যদি এখন ছাত্ররা মনে করে যে ছাত্র রাজনীতি বন্ধ হোক, এটার প্রেক্ষাপটটা আমি মনে করি যে এই মুহূর্তে ছাত্রলীগ সারা দেশের শিক্ষাঙ্গনে তৈরি করেছে। এখন এটা ঠিক না ঠিক সেটা প্রশ্নটা আমরা পরে আলোচনা, কিন্তু এই যে আজকে যে জায়গাটা তৈরি হচ্ছে বিক্ষোভ এমন এক অসহায়ত্বে ঠেকেছে যে তারা পুরো রাজনীতি নিষিদ্ধ। ঠিক না ঠিক, আপনার কাছে আসবে একজন দর্শক আছেন ফোনটা নিয়ে আমরা একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটা করুন। আমার নাম বিকাশ, আমি কুষ্টিয়া থেকে বলছি। জি, আমার দুইটা প্রশ্ন আছে, দুইটা আছে এখনকার নেতা সাকি সাহেবের কাছে। 1995 সালে বুয়েটে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আহমেদুল্লাহকে হত্যা করা হয়েছিল, তখন কেন এইসব নেতারা ছাত্র রাজনীতি বন্ধের জন্য আসেনি? দ্বিতীয় প্রশ্ন, বুয়েট কর্তৃপক্ষ আবরার হত্যার জন্য আবরারের পরিবারকে মাসে 75,000 টাকা দেয়, কিন্তু আরিফ রায়হান দ্বীপের অপরাধকে, আরিফ রায়হান দ্বীপের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হয় না এবং তার বিচারটা করা হয় না? জি, আপনাকে ধন্যবাদ, বুঝতে পেরেছি। আমরা বিরতির পরে উত্তরগুলো জানার চেষ্টা করব, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম রাজনীতি অপরাজনীতি নিয়ে। জনাব সুভাষ সিংহ রায়, ছোট্ট করে যে দুজন দর্শক ফোন করেছেন, আপনি তো শুনেছেন, তাদেরটা যদি বলেন। আমি যদি একটু বলি, জোনায়েদ সাকিব যেখানে শেষ করেছেন যে ছাত্রলীগের নানা কর্মকাণ্ডে যে বুয়েটে, বিশেষ করে বুয়েটে যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে,
4.5 বছর বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ, এই 4.5 বছরে এই ভীতি কাটিয়ে ছাত্র রাজনীতি সম্পর্কে বুয়েটের যে পারসেপশন, সেই পারসেপশন বদলানোর জন্য ছাত্রলীগ বা অন্যরা বা ছাত্র রাজনীতির পক্ষের যারা তারা কি করলো আসলে? তেমন কিছু না করার কারণে তো পারসেপশনটা বদলায়নি 4.5 বছরেও। ওই যে বললাম না, একটা পারসেপশন তৈরি করা হয় না, কিন্তু সেটা তো কাউন্টার পারসেপশনও তৈরি করার সুযোগ ছিল। আমি তো আর জুনায়েদ সাকির মতো এত জ্ঞানী মানুষ না, বিপ্লবীও না, আমি সাধারণ একটা নাগরিক। তিনি যে বসংবদ বরকান্দাজ যে শব্দগুলো ব্যবহার করেন, এবং সেই শব্দগুলো তো আমি ব্যবহারের জায়গা খুঁজে পাই না, কিন্তু তিনি স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন। কারণটি হচ্ছে যে আওয়ামী লীগকে চিহ্নিত করা খুব সহজ, কেন আওয়ামী লীগ প্রকাশ্য রাজনীতি করে। কিন্তু এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা গেছে, অতীতেও ইতিহাসে দেখা গেছে যে এখানে প্রতিক্রিয়াশীলরা ছদ্মাবরণে তারা কিন্তু কর্মকাণ্ড, তাদের কালো মাকড়সার জাল বিস্তার করে যায়। আপনি বলেন তো যে এখনো পর্যন্ত উত্তর আমি কিন্তু পাইনি। আবু রায়হান দ্বীপ যখন হত্যাকাণ্ডের শিকার হলো প্রকাশ্য দিবালোকে, একদম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঝখানে, আপনি দেখেন তো তার পরবর্তীতে সেই দ্বীপ হত্যাকাণ্ডের যে দ্বীপ যা আহত হয়েছে 2013 সালের 9 এপ্রিল, 10 এপ্রিল, 11 এপ্রিল, 12 এপ্রিল, আপনি আমাদের দেশের যারা ঋদ্ধিমান মানুষ বলে খ্যাত, কিংবা যারা প্রাক্তন শিক্ষার্থী, তারা কেউ একটি কলাম লিখেছেন কিংবা প্রতিবাদ করেছেন, বিবৃতি দিয়েছেন? 2রা জুলাই সে মারা যান, মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপরে কারো কোনো প্রতিক্রিয়া দেখেছেন? আমার কাছে এইগুলোই এক পেশে মনে হয়। আর ছাত্রলীগের কথা বলছেন, এই যে জোরতন্ত্র, তারপরে এই যে দখলদারিত্ব, আপনি বাংলাদেশের কোন পরিবর্তনের রাজনীতিতে ছাত্রলীগের চেয়ে ধারে কাছে কারো ভূমিকা ছিল? না, অতীত নিয়ে আমি এই তো কথা বললেই অতীত, যারা অতীতকে স্বীকার করেন না তারা অস্বীকার করার কিছু না। ছাত্রলীগের ভূমিকা সেটা বললে তো ধরেন অনেক লম্বা সময় লাগবে, সেটা নিয়ে কোনো অস্বীকার, ওই লম্বা সময়টা আপনি স্মরণ করবেন না। না, স্মরণ মানে অস্বীকার করছি না। আমি বলি 2023 সালে কি ঘটেছিল? 30 জুলাই সুনামগঞ্জের তাহিরপুরে যে হাওরে যে ঘটনাটি ঘটেছে, এই যে 34 জন ব্যক্তি যে গ্রেপ্তার হলো, তার জন্য 24 জনই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ছিল। তাদের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কি পেয়েছিল? তারা কেন গ্রেপ্তার হয়েছিল? তাদের নেতৃত্বে কে ছিলেন? ও ছাত্রলীগের কমিটিতে, কেন্দ্রীয় কমিটিতে 3 জন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র অন্তর্ভুক্তি খুব ক্ষোভের কারণ। মাত্র কমাস আগে তো জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের কমিটি রয়েছে। কই, তখন তো কোনো জুনায়েদ সাকিরা প্রতিবাদ করেননি, কেউ প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। এ বড্ড এক পেশে। অতএব এই যে আমরা বলি না যে অনেক কথাগুলো যে বলা হয়, নগরীতে যখন আগুন লাগে না, তখন কিন্তু দেবালয় বাদ যায় না। আর মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা। কিন্তু পারসেপশনটা বদলানো গেল না কেন 4.5 বছরে? না, পারসেপশন বদলানো গেল না। এখন আপনি একটা সময় যায়, যে সময়তে অনেক রকম প্রতিক্রিয়া জায়গা তৈরি হয়। 2019 সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কিংবা প্রকৌশল বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যে কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, ওই সময় শিক্ষার্থী, তারা যদি এটা উচ্চ আদালতের আশ্রয় নিতেন, এই আইন কিন্তু টিকতো না। আপনার সংবিধান বলে দিয়েছে, সংবিধানের 36 থেকে 40 অনুচ্ছেদগুলো পড়েন না, আপনি কোনোভাবেই কিন্তু আটকাতে পারবেন না। না, সেটা তো হাইকোর্ট রায় দিয়েছে, সেটা নিয়ে আমার কোনো রায় তো পরবর্তী দিয়েছে। আপনি বলেন পারসেপশন। এই সরকার কিংবা আপনি যে ক্ষমতাসীন দল কথা বারবার চিহ্নিত করে বলছেন, সেই দল যেহেতু আবরার হত্যাকাণ্ড একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড, আপনি দেখেন কতগুলো পরিবার নিঃশেষ হয়ে গেছে। আবরার মেধাবী ছাত্র, তাকে যেভাবে জঘন্যভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, এর একটা রক্তক্ষরণ অনেকদিন যাবৎ ছিল, যে কারণে পরবর্তীতে আপনি যে প্রশ্ন বারবার করছেন যে এর পারসেপশন হয়ে গেল, তৈরি করা গেল না কেন? একটা মানুষের মানবতার দিকেও আপনি খেয়াল করবেন না? একটা খেয়াল করে দেখুন তো, কোনো প্রতিক্রিয়া কি কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে ওই সময় ব্যক্ত করা হয়েছিল? বরঞ্চ এই কয়েকদিন আগেও আপনি এটি মৌলবাদ বিরোধী একটি মানববন্ধনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র অংশগ্রহণ করাতে
তাদেরকে আবরার হত্যাকাণ্ড ট্যাগ দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা, জি। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত রাখা হয়েছে। আরেকটা বিরতিতে যেতে আমি হবে, শেষ আপনি করছি। শেষ করেন। জি। আপনি নিশ্চয় লক্ষ্য করে, আপনি জানেনও, জোনাদ সাকি তো জানে, অনেক সময় অনেক কথা জানলেও উনি বলবেন না। এই যে সলিমুল্লাহ মুসলিম হলের উল্টো দিকে যে রাস্তা দিয়ে আমরা অহরহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে আর্কিটেকচারের ভবন দিয়ে পাশ দিয়ে ঢুকতাম, কি সম্পর্কের জায়গাটি ছিল? এই দেয়াল উঠলো কেন? সনি হত্যাকাণ্ডের কারণে। আর সনি হত্যাকাণ্ডের পরে আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের, ওই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা, বর্তমান তখনকার শিক্ষার্থীরা, তাদের প্রতিক্রিয়া কী ছিল? অনেকগুলো এক পেশে মনে হয় আমার। জি জি। সেইটি আপনি বলছেন না, পারসেপশন। আপনি যেই কথা বলছেন সেই কথাতে মনে হয় যেন আজকের বাংলাদেশের রাজনীতিতে এই ছাত্র সংগঠনটি হঠাৎ করে আবির্ভূত হয়েছে। না, ব্যাপারটা তেমন না। তার ছাত্র সংগঠনের প্রধান, তিনি বৃষ্টির কারণে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পার দিয়ে যাচ্ছিলেন নীরব হোটেলে খেতে। আপনার জানা আছে, ছাত্ররা, তারা কর্মীরা সবসময় নীরব হোটেলের চাংখারপুলে খেতে যেতেন, এখনো যান। দাদা, সেখানে আমাদের বিরতিতে যেতে আপনি হবে। জি। বৃষ্টি হওয়ার কারণে সে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, এটা অপরাধ। আপনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আপনি হাকিম চত্বরে আসছে না, জি। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে না, মধুর ক্যান্টিনে আসছে দাদা, না? আমরা একটা বিরতিতে যাই, অনুষ্ঠান মানে শেষ। আমার কিন্তু মেলে না। জি, যখন জি। আপনি সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, প্রশ্ন করেন, আমারও তাও মেলে না। জি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি। বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। জনাব জুনায়েদ সাকি, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, সময় আসলে ফুরিয়ে গেছে। তো ছোট্ট করে আপনার কাছে প্রশ্ন, সেটা যে একদম যদি স্পষ্ট করে বলি যে বুয়েটের যে পরিস্থিতি, তাতে আপনি ছাত্র রাজনীতি চান কি চান না? দেখুন, এই মুহূর্তে ছাত্রলীগ ছাত্র রাজনীতির অথবা ছাত্র আন্দোলনের কোনো বাস্তবতার কোনো ক্যাম্পাসে রাখেনি। এইটা হচ্ছে এখানকার সংকটের জায়গা। এই জায়গাটাকে আমাদের অ্যাড্রেস না করা পর্যন্ত আমরা কিন্তু কোনো সমাধানের পথে যেতে পারবো না। আমাদের দেশের সামরিক শাসক কিংবা এসছে গণবিরোধী শাসকরা সবসময় একটা ঘটনার প্রকৃত কারণ কি সেই দিকে তাকায় না, বরং ষড়যন্ত্র খোঁজে। তো আজকে সুভাষদা যেভাবে এতক্ষণ বয়ান দিলেন, তার কথা কিন্তু এই ধরনের গণবিরোধী শাসকদের সাথে মিলে। আসল ছাত্রদের ক্ষোভটা কী কারণে সেটার দিকে তাকাতেই চাইছেন না, খালি কে ষড়যন্ত্র করছে, কারা একটা কি যেন তৈরি করার চেষ্টা কিন্তু করে, বুয়েটে আবার আমরা ইত্যাদি। দেখছি ছাত্র রাজনীতির অনুপস্থিতির কারণে সেখানে প্রতিক্রিয়াশীল চক্র শক্তিশালী হচ্ছে। সেই প্রতিক্রিয়াশীল সুযোগটা তো চক্র আমরা- যেখানে সারা দেশেই শক্তিশালী হতে পারে। আর আওয়ামী লীগ তো এখন সবচেয়ে বড় প্রতিক্রিয়াশীল শক্তি, তাই না? না, যারা আমি- জনগণের ভোট সেই কেড়ে নিয়েছে। বিবেচনা তো আমি সেই অন্য জায়গায় আসি, আলোচনা- আপনি কে হ্যাঁ। কার দিয়ে প্রতিক্রিয়াশীল চক্র বিবেচনা করবেন, এটার মানদণ্ড কি, সেই জায়গায় আমাদের আসতে হবে। আমি যে কথাটা বলছি, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে হলগুলো কি দখলমুক্ত হবে? বা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটা সুষ্ঠু নির্ভরযোগ্য একটা নির্বাচন কি হবে? ছাত্র সেই সংসদ আন্দোলনটা নির্বাচন? আপনারা করেন, আমি অসুবিধা শেষ নেই তো। করি। হ্যাঁ, সেই আন্দোলনটা এগুলো করেন। যখন বাস্তবায়িত হবে, যখন ওই যে বরকন্দাজগিরি বন্ধ হয়ে ছাত্রলীগের একচেটিয়া কর্তৃত্ব, আপনি, আমার নিজের অভিজ্ঞতা আছে, ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ে আমি নির্বাচনের একটা প্রচার করতে গেছিলাম 18 সালে। ওর ছাত্রলীগ পুরো ক্যাম্পাস গেট দখল করে আমাকে ঢুকতে দিবেন, মারতে আসতেছে, মানে ইলেকশন ক্যাম্পেইনেও ঢুকতে দিবেন। আপনাকে কোনো ছাত্র সংগঠন করা তো দূরের কথা, একটা প্রার্থী নির্বাচনে ঢুকতে পারছে না। এটা হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা। সুতরাং আপনার বাংলাদেশের বাস্তবতাটা তো টকশো দিয়ে একটা মানুষের চোখে পর্দা তোলা যায়, আপনি মানুষকে বিভ্রান্ত করতে পারেন, একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করতে পারেন মানুষের সামনে। কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে ক্যাম্পাসগুলো ছাত্রলীগের দখলে, তার পেছনে আছে ক্ষমতা এবং এই রাষ্ট্র ক্ষমতা। না, তো সেটার এখন এই বিরুদ্ধে আপনারা সিদ্ধান্ত- আন্দোলন করেন। ছাত্র রাজনীতিকে দূর করে তো মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা তো সমাধান না। আপনি আসলে মাথা অলরেডি কেটে ফেলেছেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে ফেলেছেন। এই বাস্তবতাটাকে আড়াল করে কুসুম কুসুম আলোচনা করলে হবে না। যে এই যে নজরুল ইসলাম হলের ক্যান্টিনে আমরা গিয়ে বসেছিলাম, ওই যে আমরা সূতিকাগার ছিল আন্দোলনের, না, সেটাই। এগুলো যে বাস্তবতা আর বর্তমান বাস্তবতাটা ভিন্ন। গত 15 বছর ধরে একটানা জি, ছাত্রলীগ জি। ক্ষমতাসীন দলের ছাত্র জি, সংগঠন জি। এবং আজকে আর সময় নেই, আমরা ক্যাম্পাস দখলের নিয়ন্ত্রণে জি, আজকে সময় নেই। এই প্রিয় দর্শক, বাস্তবতাটা ভুলে গেলে চলবে না। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। পুরো আত্মক বক্তৃতা।